এবং আমার সামনে যারা বসে রয়েছেন ভারতীয় জনতা পার্টির কর্মী বন্ধুরা, বোনেরা, ভাইরা, মায়েরা এবং ভুবননগরের গ্রামবাসী সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ। অক্ষয় তৃতীয়ার মহতি শুভেচ্ছা। অনেক আগে আসার কথা ছিল, কিন্তু আরো দুটি জায়গায় আমাদের যেতে হয়েছিল, সে কারণে আমরা সময় পাইনি। যাক, দু চারটি কথা বলে আগামী দিনের লক্ষ্য ইতিবৃত্ত সমাপ্ত করতে চাই। সামনে নির্বাচন আছে। এই নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল তারা আপনাদের ভাগ্য, পশ্চিমবঙ্গের ভাগ্য সুনিশ্চিত করবার জন্য প্রত্যেকের দ্বারে দ্বারে যাচ্ছে এবং এটাই একটি রাজনৈতিক দলের কর্তব্য বটে। ভারতীয় জনতা পার্টি তার থেকে ভিন্ন নয়। এখন সময় শেষ, তাই দু চার কথার মাধ্যমেই সমাপ্ত করতে হবে। বন্ধু, নির্বাচন তো আসে আর যায়। বিগত অনেকগুলো সরকার আপনারা দেখেছেন, বামপন্থীদের 34 বছর আপনারা দেখেছেন, মমতা বানর 15 বছরের সরকারও দেখলেন। এই দুটো সরকার দিঘি আর তবলার মতো তারা যে সুরধ্বনি ছন্দর আমাদের সামনে উপস্থিত করেছে, তাতে শিল্পের ধ্বংস সাধন ছাড়া বাংলার কিছুই পায়নি। এই দুটো সরকারের কাছ থেকে বাংলাকে কি করে শিল্প সমৃদ্ধ করতে হবে তার কোনো যোজনা আমরা দেখিনি, বরং শিল্পকে কি করে শ্মশানে পরিণত করতে হবে তারই প্রয়াস আমরা দেখেছি। বামপন্থীরা আমাদের শিখিয়েছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হবে, পুঁজিপতির বিরুদ্ধে লড়তে হবে, আর তাদেরই মেধাবী ছাত্রী মমতা ব্যানার্জি তাদেরই পদাঙ্ক অনুসরণ করে শেখালো কি করে বাংলাকে শ্মশান ভূমিতে পরিণত করতে হবে। আমরা জানি টাটাকে আশীর্বাদ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের আশীর্বাদ পুষ্ট টাটা, যারা আমাদের পিন থেকে শুরু করে লবণ থেকে শুরু করে এমন কোন জিনিস নেই উৎপাদন করেনি, তারা প্রকৃতভাবে জাতীয়তাবাদী, রাষ্ট্রপ্রেমিক, দেশপ্রেমিক একটি সংগঠন, একটি সংস্থা। আর সেই সংস্থাকে কবরে পাঠানোর জন্য যদি কোনো ভূমিকা কেউ নিয়ে থাকেন, তিনি হলেন মমতা ব্যানার্জি। যার ফলে পশ্চিমবঙ্গ থেকে এই 15 বছরে 6 থেকে 7 হাজারের মতো শিল্প কারখানা অন্যান্য প্রদেশে পাড়ি দিয়েছে। সিপিএম এর কাজে ছিল পুঁজিবাদ, যা দুর্গন্ধযুক্ত, সেই দুর্গন্ধযুক্তের আর দুর্গন্ধ পশ্চিমবঙ্গের তৃণমূলকে পেয়েছে, যার ফলে শিল্প এখানে শ্মশান। শিল্প চাই বললে এদের কাছে রসিকতা মনে হয়। শিল্প চাই কেন না, বেকারত্বের সমাধান করতে গেলে চাকরি চাই। আর শিল্প শুধু শিল্প নয়, তার সঙ্গে অনেক অনুসারী শিল্পকে কেন্দ্র ঘিরে অনেক বৃহত্তর একটি বাজার তৈরি হয়। আর দেশে বিদেশে সেই সমস্ত প্রোডাক্ট, সেই সমস্ত জিনিস এবং কলকারখানায় চাকরি হয়, সাধারণ মানুষের অনেক উপকার হয়, তাদের চাকরি বাকরি থেকে আরম্ভ করে সমস্ত কিছু ডেভেলপ হয়। আর আমরা জানি যে যেখানে যেখানে শিল্প বন্দর খাড়া হয়েছে, সেই প্রদেশগুলো, সেই জায়গাগুলো অনেক অনেক টাকা ইনকাম করে, অনেক বেশি তারা সমৃদ্ধ। কিন্তু 15 বছরের দিদিমণির সরকার একটাও শিল্পের ফিতে তিনি কাটেননি, কাটার ইচ্ছাও নেই। বরং আমরা দেখি অন্যান্য প্রদেশগুলো যেখানে এগিয়ে যাচ্ছে,
এই কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা 1 লক্ষ কোটি টাকারও বেশি তারা আর বিদেশি এবং স্বদেশি বিনিয়োগ পেয়েছে। লাভ কাদের হবে? এই 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগে কত হাজার চাকরি হতে পারে? তাহলে কারা পাবে? অন্ধ্রপ্রদেশের ছেলেরা পাবে, উড়িষ্যার ছেলেরা পাবে, আর আপনার আমার বাড়ির ছেলেরা 60 লক্ষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাংলা ছেড়ে আজকের অন্যান্য প্রদেশে রয়েছে। আমরা কি বলেছিলাম? আমরা বহিরাগত বলি, নরেন্দ্র মোদীকে আমরা বহিরাগত বলি, আর আমাদের অমিত শাহকে। বন্ধু, তাদেরই রাজ্যগুলোতে আমাদের যেতে হচ্ছে যারা বাংলা বিরোধী বলে দাগিয়ে দিচ্ছি। আর এখানে বাংলা, উড়িষ্যা কিংবা অন্যান্য প্রদেশের সঙ্গে লড়াই নয়, লড়াই খেয়ে পড়ে থাকবার জন্য কর্মসংস্থানের। তোমরা 15 বছরে একটা কর্মসংস্থান তৈরি করতে পারোনি। আর তার প্রমাণ আমি একটু আগে বললাম, 60 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক আপনার বাড়ি থেকে, আপনার বাড়ির পাশের বাড়ি থেকে, এই ভুবননগর থেকে কত কত ছেলে বাংলার বাইরে রয়েছে। এরকম গোটা পশ্চিমবঙ্গ আজকে শ্রমিক সাপ্লাইয়ের কেন্দ্রবিন্দু হয়েছে। অথচ একটা সময় ছিল কলকাতাকে কেন্দ্র করে সারা ভারত, সেখানকার আর্থিক ওঠা নামা নির্ভর করত সোনার বাংলা বলা হতো। সেই সোনার বাংলা আজকের শ্মশানের বাংলা। এখানে শিল্প নেই, কলকারখানা নেই, চাকরি নেই। তার ফলে অন্যান্য প্রদেশে গিয়ে আমাদের পেটের সংস্থান করতে হয়, সেখান থেকে ইনকাম করে আমাদের ঘরের চুলো জ্বালতে হয়। কত কষ্টের মধ্য দিয়ে এই বাংলা ছেড়ে তাদের যেতে হয়। বাবা অসুস্থ হলে দেখার নেই, মা অসুস্থ হলে দেখার নেই, সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও কাছে থাকবার ক্ষমতা নাই, বাচ্চাটা অসুস্থ হলে দেখানোর কোনো হিম্মত নেই। এরকম একটি অবস্থা আজকের আমাদের সামনে উপস্থিত হয়েছে। যারা বাইরে যায় তারা কি কষ্টের মধ্যে থাকে সেটা আমরা অনুধাবন করতে পারি। আর আজকে আমরা দেখতে পাচ্ছি অর্থ না থাকার কারণে, ব্যবস্থা না থাকার কারণে প্রত্যেকটা ঘর আজকের ভাঙছে। বন্ধু, প্রত্যেকটা ঘর আজকের ভাঙছে। স্বামী যদি স্ত্রীর পাশে না থাকে, স্ত্রী যদি স্বামীর কাছাকাছি না থাকে, ঘর তো স্বাভাবিক ভাঙবে। আর এই ঘর ভাঙার দায় কাদের? বিজেপির তো নয়, দিদিমণি এখানে ব্যর্থ অপদার্থ বলে ঘরগুলো, সংসারগুলো ভাঙছে। কারণ তাকে যদি কাজের জন্য মাসের পর মাস, বছরের পর বছর বাইরে থাকতে হলো, তাহলে সংসার টিকবে? সংসার যে টিকবে না, সংসার যে ভাঙবে, এটা স্বাভাবিক আছে, স্বাভাবিক বুদ্ধি এই কথাগুলো বলে। বন্ধু, বিজেপি ক্ষমতায় আসলে কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে ডবল ইঞ্জিনের সরকার হবে। আর যে ডবল ইঞ্জিনের সরকার হলে বাংলার শিল্পের যে শনি দশা এসেছে, সেই শনির দশার হাত থেকে বাংলাকে আমরা রক্ষা করব। দিদিমণি যতদিন থাকবেন বাংলায় কোন শিল্পপতি আসবে না, এটা একদম 100% গ্যারান্টি। দিদিমণিকে দেখে কোন শিল্পপতি বাংলায় আসবে না। যে টাটাকে ছাড়িয়েছেন আপনারা, যে টাটাকে তাড়িয়েছেন আপনারা, যদি টাটার মতো একটি দেশপ্রেমিক সংস্থা, যদি আদানির বিরুদ্ধে, আম্বানির বিরুদ্ধে কোনো কথা উঠতো, লোকে ভাবতো যে এর মধ্যে কিছু সততা আছে, যে ওরা কিছু দুর্নীতি করেছে, কোনো কিছু অন্যায় সংগঠিত করেছে, তাই আমরা আম্বানির বিরুদ্ধে, আদানির বিরুদ্ধে কিছু কথা বলেছি। কিন্তু টাটা সম্বন্ধে মানুষের বিশ্বাস আছে। আমাদের ক্যান্সার হলে ছুটে যাই কোথায়? মুম্বাই ক্যান্সার হসপিটাল টাটারের দ্বারা তৈরি, কারণ ওখানে আমাদের বিশ্বাস আছে। আর সেই বিশ্বাসের কারণ স্বামী বিবেকানন্দের আশীর্বাদ। এহেন টাটাকে বাংলা থেকে তাড়ানোর জন্য কোন শিল্পপতি বাংলামুখী হচ্ছে না। একটু আগে অন্ধ্রপ্রদেশের কথা বলছিলাম, যে সভা থেকে অন্ধ্রপ্রদেশ এই টাকা তারা পেল,
অন্যান্য বিদেশি মনিটারি ফান্ডগুলো যে টাকা অন্ধ্রপ্রদেশকে তুলে দিল, সেই সভায় পশ্চিম বাংলার কোন শিল্পপতি কোন প্রতিনিধি ছিল না। শিল্প দপ্তরের যে প্রতিনিধিরা থাকে তারা সেদিন উপস্থিত ছিল না, কারণ এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। শিল্প গঠন করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন, যে পরিবেশের প্রয়োজন, বড় বড় রাস্তা, 4 লেন 6 লেনের রাস্তা গোটা বাংলা জুড়ে খুঁজে দেখুন, কোন 4 লেন 6 লেন 10 লেন 20 লেনের পর্যন্ত রাস্তা। সেখানে আমরা জানি এরোপ্লেন নেমে যায়, যুদ্ধের ফাইটার গুলো নামে, উত্তরপ্রদেশে যুদ্ধের ফাইটার গুলো নামে, অথচ বাংলা সীমান্ত প্রদেশ হওয়া সত্ত্বেও এখানে সেরকম ব্যবস্থা নেই। শিল্প কারখানা এমনি এমনি হবে না বন্ধু। শিল্পের জন্য জমি দিতে হবে, পর্যাপ্ত জমি দেওয়ার জন্য শিল্পাঞ্চল বলে ঘোষণা করতে হবে। আমাদের কাছে জমি আছে, সমস্ত রকম ব্যবস্থা আছে, কিন্তু সামর্থ্য আমাদের নেই দিদিমণির কারণে। কারণ দিদিমণির ইচ্ছেই নেই বাংলাকে শিল্প সমৃদ্ধ করে সোনার বাংলা করে, বরং দিদিমণি যে খেলায় মেতে উঠেছেন সেই খেলার নাম হচ্ছে সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতার নামে এই বাংলাকে সোনার বাংলা নয়, এই বাংলাকে বৃহত্তর বাংলাদেশ করার জন্য দিদিমণি জামাতের কাছ থেকে ঠিকা নিয়েছেন বন্ধু। বৃহত্তর বাংলাদেশ গড়তে হবে, বৃহত্তর বাংলাদেশ গঠন করবার জন্য জামাতি ভাইদের এখানে ডেকে আনতে হবে। বৃহত্তর বাংলাদেশ গঠন করবার জন্য পাকিস্তান থেকে আর তারা কি করছে, বাংলাদেশের ডিপোর্ট হচ্ছে, আর সেখান থেকে হাজারে হাজারে লাখে লাখে কোটি কোটি বাংলাদেশি মুসলমান আপনার এই বাংলার মধ্যে ঢুকে পড়ছে, এবং এখান থেকে গোটা ভারতবর্ষ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যতে গিয়ে ঢুকে পড়ছে। উদ্দেশ্য জানতের মূল্যে ভারতকে আবার পাকিস্তান বানাতে হবে বন্ধু। আজকে লিয়া হিন্দুস্তান লড়কে লেঙ্গে আজকে লিয়া হিন্দুস্তান লড়কে লেঙ্গে, আজকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান। তারই পরিকল্পনাকে সার্থক করার খেলায় অগ্রণী ভূমিকা যদি কারোর থেকে থাকে, তিনি হলেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, কারণ এই ভূমির জন্য তার কোনো অবদান নেই। এই ভূমিকে যিনি রক্ষা করেছিলেন, এই ভূমির জন্য যিনি প্রাণ বলিদান দিয়েছেন, তার নাম ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। যারা এখানকার স্থানীয় মানুষ, যারা পূর্ব মেদিনীপুরের মানুষ, এখানে জ্ঞানেন্দ্র বাবুর নাম আমরা শুনেছি। জ্ঞানেন্দ্র বাবুর কাছে একবার গিয়েছিলাম, তিনি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নাম বলতে বলতে তার চোখ দিয়ে আঁসু আর চোখ দিয়ে জল ধরে পড়ছিল। যদি শ্যামা প্রসাদ মুখার্জি না থাকতেন, মেদিনীপুরের মানুষকে ইংরেজরা না খাইয়ে মারবার যে ষড়যন্ত্র করেছিল, গোটা মেদিনীপুর বাসীকে তারা মেরে ফেলত। কিন্তু বেঙ্গল রিভলিউশন অর্গানাইজেশনের মাধ্যমে ব্যাপকভাবে তিনি কি করলেন, তিনি সমস্ত সামগ্রী নিয়ে মেদিনীপুরে পৌঁছে গেলেন, মেদিনীপুরের মানুষকে বাঁচালেন। মেদিনীপুরের মানুষের কাছে তিনি শুধু ত্রাতা নয়, তিনি শুধু আশুতোষ মুখোপাধ্যায়ের মধ্যম পুত্র নয়, বরং এই বাংলাকে যিনি বাঁচিয়েছিলেন। বন্ধু, একটু ইতিহাস খুলে দেখুন, 1946-47 সাল ভারতবর্ষের ইতিহাসে সাম্প্রদায়িক দাঙ্গার যুগ। ডাইরেক্ট অ্যাকশনের নামে কলকাতাকে হিন্দু শূন্য করবার জন্য মুসলিম লীগের নেতৃত্বে ডাইরেক্ট অ্যাকশন হয়েছিল। সেই ডাইরেক্ট অ্যাকশন শহীদ সুহরাওয়ার্দী এবং শেখ মুজিবুরের নেতৃত্বে সংগঠিত হয়েছিল। আর সেই সংগঠনের মধ্য দিয়ে 14,000 নরনারীকে হত্যা করা হয়েছিল কলকাতার বুকে। কলকাতার সমস্ত জলের ট্যাঙ্কগুলোকে বিষ দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল যাতে হিন্দুরা মারা যায়। দেশ বিভাজনকে ত্বরান্বিত করবার জন্য এই আন্দোলন ছিল মুসলিম লীগের। কিন্তু তারপরে কি দেখলাম, এই আন্দোলন কলকাতায় সীমাবদ্ধ থাকলো না। বাংলাদেশ, অধুনা বাংলাদেশ, সেখানে আমরা জানি নোয়াখালীতে
হিন্দুদের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র হলো, আর সেই ষড়যন্ত্রে সামিল হলো ওখানের লীগপন্থীরা। রাতের অন্ধকারে যে সময় কিনা লক্ষ্মী পুজো চলছে, হিন্দু মা বোনেরা যখন পূজা করতে ব্যস্ত, শুদ্ধ বছরে শুদ্ধাচারকে পাথেয় করে সেদিন তাদের উপরে প্রায় 5,000 নারীকে বলাৎকার করা হয়েছিল। এর বিনিময়ে আমাদের দেশীয় নেতারা যারা বলেছিল ভারত বিভাজন হলে আমার মৃত দেহের উপর দিয়ে হবে, কিন্তু তারাই প্রাণ করেছিল 1940 সালের লাহোর অধিবেশনের মধ্য দিয়ে যে ভারতকে বিভাজন করতে হবে। বন্ধু, ভারতকে বিভাজন যদি করতে হবে তাহলে নাটক কেন করেছিলেন? যখন দেখলো যে পাকিস্তানের দাবির জন্য গোটা ভারত জুড়ে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, তখন গান্ধীর নেতৃত্বে ইংরেজের কাছে দাসখত দেওয়া হলো। আর তার বিনিময় এই পাকিস্তান নির্মাণের জন্য যে কথা বলতে চাইছি, এই পাকিস্তান নির্মাণের জন্য যে শর্ত রাখা হয়েছিল, সেই শর্তের নাম হচ্ছে হিন্দু প্রধান মেজরিটি অংশ থাকবে হিন্দুদের কাছে, মুসলমান প্রধান মেজরিটি অংশ থাকবে পাকিস্তানের কাছে। যার ফলে বাংলা ছিল মুসলমান প্রধান, পাঞ্জাব ছিল মুসলমান প্রধান, কাশ্মীর ছিল মুসলমান প্রধান। এই 3 প্রদেশকে পাকিস্তানের হাতে দিয়ে দেওয়া হলো। কিন্তু বাংলার ভাগ আশুতোষ মুখোপাধ্যায়ের মাধ্যম পুত্র ডক্টর শ্যামা প্রসাদ, যিনি বাল সাধলেন এবং তর্ক যুদ্ধের অবতারণা তিনি ঘটালেন। ক্রিপস মিশন এসেছিল এই বিষয়টাকে সমাধান করবার জন্য। ক্রিপস সাহেবকে তিনি বোঝালেন যে তত্ত্বে দেশ বিভাজন হচ্ছে, সেই তত্ত্বে বাংলাকেও বিভাজন করতে হবে। অনেকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে বলে তুমি বাংলা বিভাজন করেছ, আর ডক্টর শ্যামা প্রসাদ দৃঢ়তার সঙ্গে বলেন যে তোমরা ভারত বিভাজন করেছ। আমি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, আমি পাকিস্তান ভাগ করেছি। কারণ বাংলাকে যদি গোটা পাকিস্তানের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে যেটুকু অংশ তিনি ছিনিয়ে নিয়েছিলেন সেইটুকু, অর্থাৎ সেইটুকু যে প্লেস, যে ভূমিতে দাঁড়িয়ে আপনি আজকে লড়াই করছেন, আন্দোলন করছেন কিংবা জীবন যাপন করছেন, এই ভূমি ডক্টর শ্যামা প্রসাদের ছিনিয়ে আনা ভূমি, এই ভূমিকে পাকিস্তানে দিয়ে দেওয়া হয়েছিল। তাই এই ভূমিকে তিনি নিয়েছিলেন হিন্দুর সুরক্ষার জন্য, হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে। বন্ধু তৃণমূলের বন্ধুরা, আপনাদের কি অবদান আছে? কোনো অবদান নেই। কয়েকশো পিড়ি চেষ্টা করলে ধারে কাছে আপনারা আসতে পারবেন না বন্ধু। কয়েকশো পিড়ি তো দূরের কথা, সেই কয়েকশো পিড়ি তৃণমূল থাকবে কিনা সন্দেহ আছে। এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন। এবারে যদি আপনারা যান, তাহলে কসমিন কালের জন্য আপনাদের দূরবীন দিয়ে হলেও দেখা যাবে না, এটা যেমন সুনিশ্চিত, তেমনি ডক্টর শ্যামা প্রসাদের মহিমা, যাকে আপনারা শ্যামা পোকা রূপে অভিহিত করেন, অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেন, পাঠ্যপুস্তক থেকে তাকে বাদ দিয়েছেন, এরকম নেবক হারামি আপনাদের পক্ষে সম্ভব। বাঙালি হয়ে বাংলার যিনি রক্ষাকর্তা, বাংলার ভূমিকে যিনি রক্ষা করেছেন, সেই ভূমিটুকুকে যিনি রক্ষা করেছেন, সেই মহাপুরুষ, যাকে ঘরে ঘরে হৃদয়ে হৃদয়ে লকেট বানিয়ে পুজো করা দরকার, তাকে সম্মান জানান না আপনারা। অথচ আপনারা বাংলা বাঙালিয়ানার নামে বিরাট একটা ফেস্টুন টাঙিয়ে চিৎকার চিল্লি করছেন। বন্ধু, আপনারা বলুন, জয় বাংলা বলেন আপনারা। আপনাদেরকে বলি, শুধু জয় বাংলা কেন বলেন? শুধু জয় বাংলাটা কেন বলেন? আপনারা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তাহলে সর্বভারতীয় আপনাদের স্লোগান কোথায়? আমি বলেছিলাম কয়েকদিন আগে যে বন্ধু, কেবলমাত্র জয় বাংলা বলে ক্ষান্ত হবেন না, তার সঙ্গে আরেকটি দুটি শব্দ জুড়ে দিন, জয় বাংলা, জয় ভারত। ভারত ছাড়া আপনার অস্তিত্ব নেই, ভারত ছাড়া আপনার অস্তিত্ব থাকতে পারে না। অন্যান্য সমস্ত প্রাদেশিক অঞ্চলগুলোর মধ্যে আপনিও একটি হিস্সা, আপনি একটি অংশ। কিন্তু
বাংলা বাঙালিয়ানা নিয়ে এত বেশি মাতোয়ারা, সেই মাতোয়ারার কোনো মূল্য আছে বলে আমরা দেখতে পাই না। বাঙালির জন্য তৃণমূলের কি ভূমিকা আছে কিছুই তো লোকে বোঝে না, শুধু বাঙালি 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 করছেন। আরে ভাই, বাংলাদেশ অন্য একটি রাষ্ট্র, ওখানকার অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে, যদি তাদের ধরে ধরে বের করে দিতে পারতেন, তারা তো উইথাউট পাসপোর্ট, উইথাউট ভিসা, কোন ডকুমেন্টস ছাড়া ভারতবর্ষে ঢুকে পড়ছে, দাঙ্গা হাঙ্গামা বানাচ্ছে। তারা দিল্লি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যত দাঙ্গা হাঙ্গামা হচ্ছে তার পেছনে রোহিঙ্গা পাওয়া যাচ্ছে, আতঙ্কবাদীরা ঢুকে পড়ছে। যদি সত্যি বাঙালি প্রেম হতো তাহলে এদের ধরে ধরে বাংলাদেশে পাঠাতেন, কিন্তু সে কাজটাও করছেন না। বরং আমরা কি দেখি, সীমান্তকে খালি রেখে দিয়েছেন। 600 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে কোনো কাটা তারের ব্যবস্থা নেই, আর বলছেন যে আমার এসো, অনুপ্রবেশকারী এসো, রোহিঙ্গা এসো, এই বাংলাকে দখল করো, এই গোটা ভারতবর্ষকে দখল করো। আর পিআইএফআই এর মতো সংগঠন তারা ঘোষণা করেছে ভারতবর্ষকে ইসলামিক স্থান বানাবো আমরা 2045-এর মধ্যে। আর আপনার নেতা ফিরহাদ হাকিম বলছেন যে হিন্দুরা নাকি দুর্ভাগা, দুর্ভাগাকে সুভাগা করার জন্য আহ্বান দিয়েছেন। এরকম ধ্রাষ্টামো পৃথিবীর ইতিহাসে আছে কিনা সন্দেহ আছে বন্ধু। ফিরহাদ হাকিম বলছেন যে আপনারা হিন্দুরা দুর্ভাগা, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, অর্থাৎ আহ্বান জানাচ্ছি, আপনারা মুসলমান বনে যান, মুসলমান বনে যান। এই যদি আপনার পেটের মধ্যে থাকে তাহলে আপনি কতটা বাঙালি প্রেমিক এবং কতটা হিন্দু প্রেমিক সে নিয়ে আমাদের সামনে প্রশ্ন আছে। আপনি দুধেল গাইদের কথা বলেন জানি, কিন্তু হিন্দুরাও এদেশের নাগরিক, এই বোধটুকু আপনার মধ্যে নেই কেন? তাই বন্ধু, হিন্দুর হোমল্যান্ড বাঁচানোর জন্য এই 2000 যে নির্বাচন, এটা হিন্দুদের জন্য শেষ নির্বাচন। এরপরে কোন রকম ট্রেন পাওয়া যাবে না। তাই হিন্দুদেরকে বলবো, হিন্দুর সুরক্ষা, হিন্দুর অস্তিত্ব, হিন্দুর মর্যাদা, মূল্যবোধ রক্ষার জন্য এই 26-এই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, মমতা ব্যানার্জিকে বাংলা ছাড়া করতে হবে। আর এই প্রয়াসে আপনি সদর্থক ভূমিকা নেবেন আমরা আশা রাখি, না হলে কাঁদবেন। পরিষ্কার ভাবে বলছি, আপনারা কাঁদবেন। যেমন ভাবে আমরা বাঙালদেরকে বলি এরা কাঙাল, এদেরকে হাইকোর্ট দেখাও। বন্ধু, আপনার জন্য হাইকোর্ট আপনাকে কাঙাল না বলুক, আপনাকে বাঙাল না বলুক, অলরেডি গোটা ভারতবর্ষের মানুষ আপনাদেরকে কাঙালি বলে, আগামী দিনে আরো বেশি করে বলবে। কোথায় যাবেন? উড়িষ্যায় যাবেন। অলরেডি কাকদ্বীপের কিছু মানুষ উড়িষ্যায় জায়গা কিনে ফেলেছে। যারা একটু চিন্তাশীল মানুষ, ভবিষ্যৎ কি বলছে, ভবিষ্যৎ কি কথা বলছে তারা অগ্রিম বুঝে যায়, তারা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। বাংলা যে আগামী দিনে কাশ্মীর হবে সেই ইতিহাস, সেই ঘণ্টাধ্বনি বাজা শুরু হয়েছে। তাই কাকদ্বীপের কথাই বললাম, অন্যান্য প্রদেশে অন্যান্য জায়গার কথা বলছি না। এই কাকদ্বীপের কিছু মানুষ অলরেডি ভুবনেশ্বর আশপাশ জায়গায় তারা জমি কিনে ফেলছে। উদ্দেশ্য, সেকেন্ড বাংলাদেশ হলে যাব কোথায়? সেকেন্ড বাংলাদেশ হলে তার অগ্রিম ঠিকানা তারা নিজেরা তৈরি করে নিচ্ছে। আর আমরা দিদির কথায় বিশ্বাস করছি, তৃণমূলের কথায় বিশ্বাস করছি। বন্ধু, কাশ্মীরে এরকম আমরা সবাই বিশ্বাস করেছিলাম। এক রাতের অন্ধকারে কয়েক লক্ষ হিন্দুকে ঘর ছাড়া করে দেওয়া হয়েছিল। যারা কাশ্মীর ফাইলস দেখেছেন, সিনেমা কাশ্মীর ফাইলস দেখেছেন, তার থেকে ভয়ঙ্কর অবস্থা ঘটেছিল কাশ্মীরে। এক রাতের নোটিশে আপনাকে বলেছে হয় এখান থেকে ভাগো, না হলে জমালয়ে যাও। আর সত্যি সত্যি মানুষ কি বিশ্বাস করে? হাজার হাজার বছরের এই দেশ, এই জন্মভূমিতে আমরা রাত থাকি, খাই, দাই, উঠি, বসি। 1 ঘন্টার নোটিশে কেউ বলবে এখান থেকে চলে যাও, অমনি চলে যাওয়া যায়? তারা অপেক্ষা করছে যে ওরকম অনেকে বলে, কিন্তু কি দেখলাম, গোটা বাংলা নয়, গোটা কাশ্মীর হিন্দু শূন্য হয়ে গেল। কত রাম শুরু হলো,
পরে তো জগমোহনকে ওখানে পাঠানো হলো ঠান্ডা করবার জন্য। আপনাদের অবস্থাও সেই হবে, আমাদের অবস্থাও সেই হবে। সেরকম একটি বাতাবরণ, সেরকম একটি পরিবেশ আজকে রচনা করা হচ্ছে। যখন ফিরহাদ হাকিমের পরে আর আমরা দেখলাম মুর্শিদাবাদের আগের এক মহাপুরুষ বললেন, আমরা এখানে 70%, আমরা মুর্শিদাবাদের লোক, এখানে 70%, তোমরা হিন্দুরা 30%, তোমাদের কেটে ভাগীরথীতে মিশিয়ে দিতে আমাদের 1 মিনিটও সময় লাগবে না। এরকম আস্ফালন গোটা বাংলার দিকে দিকে। আমরা শামশেরগঞ্জে দেখলাম চন্দন দাস, হরগোবিন্দ দাস, এরকম আরো অনেক ঘটনা ঘটছে আশেপাশে। মা কালীর মুন্ডু কাটা থেকে শুরু করে হুগলির চণ্ডী মোড়, এই যে চণ্ডী মোড় আছে না, চণ্ডীপুর, হুগলির চণ্ডী মোড়ে সেখানকার মায়েদের বলা হচ্ছে তোমরা কাপড় চুপড় পরতে পারবে না, তোমাদের সবাইকে বোরখা পরতে হবে। তারপরেও আমরা হিন্দু মুসলমানের প্রীতি সম্প্রীতির কথা বলবো। হিন্দুরা মার খাবে, বিতাড়িত হবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, মা বোনের ইজ্জত দেবে, আরো আরো অনেক ঘটনার কথা নাই বা বললাম। এরকম একটি অবস্থার মধ্য দিয়ে আপনি চলেছেন, আর সেখানে দাঁড়িয়ে আপনাকে নির্ণয় নিতে হবে বাংলার শিল্প চাই, হিন্দুর হোমল্যান্ডকে সুরক্ষিত করবার জন্য আপনি কি সিদ্ধান্ত নেবেন? হিন্দুর হোমল্যান্ড সুরক্ষিত রাখার জন্য আপনি কোন সিদ্ধান্ত নিচ্ছেন একটু ভাববেন। তারপরে কৃষির কথা বলা যায়, অনেক কিছু আছে বলা যায়, অনেক কিছু দাতার কথা আমরা শুনি। আমরা জানি তৃণমূল অনেক ভাতা দিচ্ছে, এই ভাতার বিরুদ্ধে আপনারা ওই যত পাবেন ভাতা নিয়ে নেন, কিন্তু ঘটনা হচ্ছে ভাতা দিয়ে যদি পেট ভরতো তাহলে আমাদের বাইরে যেতে হতো না। ভাতা দিয়ে পেট ভরেনি বলেই তো বাইরে যাচ্ছে। আর এই নয় যে পশ্চিমবঙ্গ একমাত্র ভাতা দেয়, অন্যান্য প্রদেশগুলো ভাতা দেয়। আমাদের উড়িষ্যায় মায়েদের জন্য 3000 টাকা করে ব্যবস্থা করা হয়েছে প্রতি মাসে। অন্যান্য প্রদেশগুলো প্রত্যেকটি রাজ্য, যেমন আমরা ছত্তিশগড়ের নাম জানি, ছত্তিশগড় সর্বপ্রথম 2 টাকা কিলো ধরে চাল, ডাল, গেহু এগুলো খাইয়েছিল। তো প্রত্যেকটা রাজ্য সরকারের আছে, জনকল্যাণমুখী রাজ্য সরকারের যোজনা আছে, সেগুলো আমরা অস্বীকার করি না, সেগুলো দিন। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প আছে, সেগুলো কেন আটকে দেন তৃণমূল বন্ধুরা? কেন আপনাদের দিদি সেগুলো ঢুকতে দেয় না? যেমন আয়ুষ্মান প্রকল্প, আয়ুষ্মান ভারত, তার জন্য চিকিৎসা করার জন্য 5 লাখ টাকা পর্যন্ত ব্যবস্থা আছে, সেটা আটকে রেখে দিয়েছেন। সূর্যঘর যোজনা, সূর্যঘর যোজনা, এই যে কারেন্ট, যেখানে পার ইউনিট আপনাকে 7 টাকা করে হিসেব দিতে হয়। আর সূর্যঘর যোজনা যদি আপনি করেন, ঘরের ছাদে খেতি হয়, খেতি, বিদ্যুতের খেতি। সূর্যঘর প্রজেক্টের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আপনাকে 70 থেকে 75 হাজার টাকা দেবে, তার ফলে বিদ্যুৎ উৎপাদন হবে, তার ফলে আপনাকে কোনো বিদ্যুৎ সংযোগের ব্যাপার থাকবে না, ঘরেই আপনি বিদ্যুৎ বানাবেন, ঘরের বিদ্যুতের চাষ করবেন, এবং বছর ভর ধরে সেই পয়সায় আরো চাইলে আপনি বিক্রি করতে পারবেন বিদ্যুৎ, সে ব্যবস্থাও আছে। আমি গুজরাটে থেকেছি, দেখেছি, বিদ্যুতের খেতি আমি দেখেছি। তো এরকম একটি অবস্থার মধ্যে আছে। সময় তো শেষ, আগামীকাল মনে হচ্ছে হরিবাসরে আছে না, সেখানে 2-4 কথা বলা যাবে, সময় পাওয়া যাবে। তো বন্ধুগণ, যেটা বলতে চাইছিলাম, ভাতাতে যে পেট ভরবে না সেটা একদম পরিষ্কার। ভাতার বিরুদ্ধে আমরা নই, বিজেপি নই, বিজেপি নিজেই ভাতা দেয়। আমরা আসলে বরং 1500-এর বদলে 3000, বরং 1500-এর বদলে 3000, এরকম অনেক যোজনা আছে যা বাংলার মানুষকে দেওয়া হবে। কোন প্রকল্প কেন্দ্রীয় রাজ্য সরকারের বর্তমান কোন প্রকল্পের আমরা বিরোধিতা করব না, তাকে ছেটেও দেব না, বরং আমরা দেব, সে ক্ষমতা আমাদের আছে। যেহেতু আমরা ডবল ইঞ্জিনের সরকার, এই ডবল ইঞ্জিনের সরকারের শক্তি দিয়ে বাংলাকে আমরা সোনার বাংলা করব। যত পরিযায়ী শ্রমিক আছে এখানে কাজ পাবে। যেমন আরেকটা, এই কথাটা বলেই আমি শেষ করছি, যেমন আমাদের যদি একটা পুল নির্মাণ করতে পারি এই সাগরের বুকে, এখানে নৌটঙ্কি চলছে, কোনো পারমিশন নেই, এখানে পুল বানানো, নৌটঙ্কি চলছে, দুপাশে 2টো স্ট্যাচু দাঁড় করিয়ে দেবে ভোট বৈতরণী পার করার জন্য। এই কচুবেড়িয়া থেকে
লট নম্বর 8, এই সেতু নির্মাণ করতে গেলে কেন্দ্রীয় পরামর্শ চাই, পারমিশনও চাই, এনওসি চাই, তবে হবে, না হলে হবে না। তো এনওসি নেই, পারমিশন নেই, কিছু নেই, দুপাশে দুটো থাম্বা গেড়ে দেবে, দিয়ে ভোটটা বের করে দেবে। কিন্তু ঘটনা হচ্ছে এই রাস্তাটা হলে গঙ্গাসাগরের অদূরে সমুদ্রে, গভীর সমুদ্রে বন্দর নির্মাণ করবে বিজেপি ডবল ইঞ্জিনের সরকারের দ্বারা, আর গভীর সমুদ্রে বন্দর নির্মাণ হবে। কলকাতা বন্দরের নাব্যতা আমাদের বড় বড় জাহাজকে ঢুকতে বাধা দিচ্ছে। প্রত্যেক বছর ৬,০০০ কোটি করে টাকা খরচ হয় এই নদী সংস্কারের জন্য। আর ওইখানে যদি বড় বন্দর হয় তাহলে আপনার আমার বাড়ির ছেলেদের ওই বাইরে যেতে হবে না, এখানেই লাখ লোকের ব্যবস্থা হয়ে যাবে, চাকরি বাকরি ব্যবস্থা হয়ে যাবে। কলকাতা থেকে বকখালি পর্যন্ত কত বড় রাস্তা হওয়া দরকার। সুপ্রিম কোর্ট পারমিশন দিয়েছে, ক্যালকাটা হাইকোর্ট পারমিশন দিয়েছে, তারপরেও রাস্তা সম্প্রসারণ হয় না। বলছে দুপাশে নাকি দুধেল গাই রাজ। এদের এই মানসিকতার কারণে ডেভেলপমেন্ট হবে? যারা রাস্তাঘাটের বিরোধী তাদের দ্বারা কোনোদিন ডেভেলপ হতে পারে না। তাই বন্ধু, এই সরকারকে বিদায় জানান। সত্যিকারের যদি বাংলার কিছু ডেভেলপ চান তো তার জন্য বিজেপিকে আপনাকে ক্ষমতায় আনতে হবে। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব।